আমাদের যে টপিকগুলো দরকার ইংলিশে আমাদের সেকেন্ড পেপারের জন্য গ্রামারের 12টা টপিক। 12টা টপিকের ভিতরে আমরা 6টা টপিক খুব ভালো করে শিখব। 6টা টপিকের নাম আমি যদি লিখি সিরিয়ালি, তোমরা এই 6টা টপিক প্রথমে শিখবে। 1 নম্বরে যেটা শিখবে সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, ওয়ার্ডস অথবা ফ্রেজ, এটা শিখতে হবে। তোমাদের লেখা কি বোঝা যায় না আর বড় করতে হবে? আর একটু বড় করলে ভালো হতো। আর একটু বড় করবো, আচ্ছা। এখন কি বোঝা যাচ্ছে লেখা? হয়। লেখা কি বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। আর 2 নম্বরে শিখবো আমরা পাঞ্চুয়েশন। 2 নম্বর শিখবো পাঞ্চুয়েশন। 3 নম্বর শিখবো আমরা আর্টিকেল। 3 নম্বর শিখবো আমরা আর্টিকেল। 4 নম্বরে শিখবো আমরা বার্ডস, মানে রাইট ফ্রম বার্ডস। 4 নম্বরে বার্ড শিখবো। 5 নম্বরে আমরা যেটা শিখবো মডিফায়ার। মডিফায়ার শিখবো। তাহলে এইখানে দেখো ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস প্রথমে রাখছি, এটার মার্কস 5, পাঞ্চুয়েশন মার্কস 5, কিন্তু এই দুইটা টপিকই সহজ। আর্টিকেলও সহজ, রাইট ফর্ম ভার্ব এটাও বেশি একটা কঠিন না, সহজ, এবং মডিফায়ারটাও সহজ। তাহলে 5টা সহজ। আর শিখবো আমরা ন্যারেশন। এই ন্যারেশন, এই 6টা টপিকে 30 মার্ক আমরা তোলার চেষ্টা করব। আর ভালো করে শিখবো আমরা 7 নম্বরে সেকেন্ড পেপারের জন্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শিখবো। তারপরে শিখবো রিপোর্ট রাইটিং। রিপোর্ট শিখব। তাহলে এখানে আমাদের গ্রামারে হচ্ছে 30-30-এ আমরা ভালো করে শিখলে 25 পাবো। আর অ্যাপ্লিকেশনে ভালো করে লিখলে সেখান থেকে আমরা পাবো 7 অথবা 6 ধরে নেই। 25 আর 6 31। রিপোর্ট হচ্ছে আমাদের 8 মার্কের ভিতরে আমাদের টার্গেট হচ্ছে 5 পাওয়া। তাহলে 31 আর 5 36। এরপরে আমরা শিখব প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন। কম্পোজিশন আমাদের টেস্টে মাত্র 4টা, আমরা কম্পোজিশন শিখব। কম্পোজিশনে আমরা একটু ভালো মতো মোটামুটি লিখলে আমরা 7 তুলতে পারবো। আর বেশি ভালো লিখলে হয়তো 10-12, তো আমরা 7 ধরি। তাহলে আমাদের এখানে এই টপিকগুলো আমরা শেষ করব ধীরে ধীরে। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পেপারের জন্য। তাহলে আমাদের এই টপিকগুলো আসতেছে সেকেন্ড পেপারের জন্য। সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপার পড়বো। ইংলিশ সেকেন্ড পেপারে আমরা এই টপিকগুলো শিখব। এবার ইংলিশ ফার্স্ট পেপারে কি কি শিখব? ইংলিশ ফার্স্ট পেপারে আমরা যেটা শিখব ফার্স্ট পেপারে শিখব, প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ শিখব। 2 নম্বরে শিখব সামারি। সামারি শিখব। সামারিতে 10 মার্ক, রিঅ্যারেঞ্জে 10 মার্ক। 3 নম্বরে শিখব পোয়েম সামারি, মানে পোয়েম মিডিয়াম। পোয়েম সামারি শিখব বা মেইন আইডিয়া। পোয়েমের মেইন আইডিয়াটা আমরা শিখব কবিতার জন্য। তাহলে পোয়েমস মেইন আইডিয়া এটা শিখব। তো দেখো এখানে সামারিতে 10, পোয়েমস মেইন আইডিয়া মানে পোয়েমের সামারিতে 10, রিঅ্যারেঞ্জের 10। ফার্স্ট পেপারে যে টপিকগুলো শিখবো সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, সামারি, পোয়েমস মেইন আইডিয়া। এখন দেখো এই সামারিটাও আমরা লেখার টেকনিক শিখব। তো টেকনিক শিখলে সেখানে আমাদের ভালো একটা মার্কস নিতে পারবো। সামারি বেশি করি না, কিন্তু নর্মালি আমরা ভালো মতো লিখতে পারি না দেখে মার্কস স্যাররা কম দেয়, সাধারণত 2, 3, 4 দেয়।
একটু ভালো মতো কৌশল করে লিখলে সেখানে আমরা 7 পাবো, 7 বা 6। তাহলে আমরা এখানে 6 ধরে নিলাম সামারিতে, রিয়ারেঞ্জে 10, 16, পয়েন্টসে 8, 8-এর ভিতরে আমরা 5 পাবো। এরপরে আমরা শিখবো হচ্ছে উইদাউট ক্লু। উইদাউট ক্লু, উইদাউট ক্লুতে 10 মার্ক, এটা একটু কঠিন, তারপর আমরা শিখবো। সেখানে আমাদের 10 মার্ক, 10 মার্কের আমরা একটু মোটামুটি পড়লে 7 বা 6 পাবো। এরপরে শিখবো আমরা ফ্লো চার্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি পয়েমের আগেই রাখবো হচ্ছে সামারির পরে শিখবো ফ্লো চার্ট। এটাতে আমি রাখবো হলো ফ্লো চার্ট শিখবো। তাহলে ফ্লো চার্টে হচ্ছে আমাদের 10 মার্ক, রিয়ারেতে 10, সামারিতে 10, ফ্লো চার্টে 10। এই 30 মার্কের ভিতরে রিয়ারেতে আমাদের 10ই তুলতে হবে, সামারিতে আমাদের 6 তুলতে হবে, ফ্লো চার্টে 10 তুলতে হবে। তাহলে রিয়ারেতে 10, ফ্লো চার্টে 10, সামারিতে 6, 26। পয়েমে আমাদের তুলতে হবে 8-এর ভিতরে 5, 26 আর 5 31। উইদাউট ক্লুতে তুলতে হবে আমাদের 6 বা 7, আমি 6 ধরে নিলাম। 31 আর 6 37। এরপরে আমরা শিখব গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট শিখে নিব। তাহলে দেখো এই গ্রাফ চার্ট শিখব, এই গ্রাফ চার্টে আমাদের 7 তুলতে হবে। তো এভারেজে টেস্ট পরীক্ষার আগে আমরা এই করা টপিক শেখার চেষ্টা করব, যদি একটু কঠিন হবে তারপরেও শেখার চেষ্টা করব। তবে এসএসসি পরীক্ষায় আর কিছু দু একটা টপিক আমরা শিখবো বেশি ফার্স্ট পেপারের জন্য। যেমন ফার্স্ট পেপারে আমরা প্যাসেজগুলো পড়বো, প্যাসেজের কোশ্চেন শিখবো এবং উইথগুলিও শিখবো। প্যাসেজ থেকে আমাদের কোশ্চেন প্রায় 10 মার্ক আছে, তারপরে মাল্টিপল চয়েস আছে। এই সব মিলিয়ে এই টপিকগুলো আমরা শিখে নিব। তাহলে আমরা যারা আজকে দিয়ে ক্লাস করব, আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের এই টপিকগুলো শিখব। তাহলে আজকে আমি যা পড়াবো, তোমাদের যেহেতু সময় নাই আমি বেশি আর বলবো না। আমরা আজকে শিখবো ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড। ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের আজকে আমরা 2টা কি 3টা ক্লাস নিব। তার ভিতরে আজকে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের টপিক। সেক্ষেত্রে আমরা আজকে যেটা টপিক শিখব, ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড, এটা আজকে আমরা শিখে নিব। এবং এই টপিকটার আমরা 12টা শব্দ ভালো করে শিখবো। 12টা শব্দ কিভাবে ব্যবহার হয় সেটা শিখবো। তাহলে আজকে আমরা প্রথমে যে শব্দটা শিখবো সেটা হচ্ছে দেয়ার। কি শিখবো বলতো? দেয়ার শিখবো। দেয়ার অর্থ কি আমাদের জানতে হবে। দেয়ার অর্থ হচ্ছে আছে, ছিল, ভাস্কর অর্থে ব্যবহার হয়, কিন্তু নর্মালি আমরা দেয়ার অর্থ জানি সেখানে। দেয়ার অর্থ হচ্ছে সেখানে। তাহলে দেয়ার অর্থ যদি সেখানে হয়, কিন্তু আমরা এইখানে ব্যবহার করব দেয়ার অর্থ আছে, ছিল বা ভাস্কর অর্থে ব্যবহার হয়। এবং এখানে একটা গ্যাপ ব্যবহার হয়, গ্যাপ, শূন্যস্থান পূরণ করবো ফ্রেজ অন ওয়ার্ডসে, সেই গ্যাপটা থাকবে প্রথমে, সেই গ্যাপটা আমাদের প্রথমেই বসবে। তাহলে দেখো আমি একটা উদাহরণ লিখি, যদি উদাহরণ দিলে বুঝবে। যেমন দেয়ার lived a king. There lived a king in a country. There lived a king in a country. And এইখানে এই দেয়ারটা আমাদের থাকবে না, তার মানে এখানে কিছু ড্যাশ থাকবে। তাহলে আমরা দেখব যে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা থাকতেছে প্রথমে, আর আমরা দেয়ার শব্দটা বসাবো শূন্যস্থানে। দেয়ার লিভড এ কিং, এখানে আমরা এটা বসাবো। তাহলে দেখো দেয়ার লিভড এ কিং ইন এ কান্ট্রি, এক দেশে একদা এক রাজা বাস করত। তা দেয়ারের সূত্রটা কি আমি পরে তোমাদের এই রুলগুলো একত্রে লিখে সাজে পাঠিয়ে দিব পিডিএফ আকারে, সমস্যা নাই। এখন তোমরা শিখো, আমার সঙ্গে বলো, মনে মনে বলো। দেয়ার অর্থ সেখানে, আছে, ছিল, বাস করা অর্থে ব্যবহার হয় এবং গ্যাপ প্রথমে। আর তোমরা যারা ক্লাস করতেছো সঙ্গে একটা খাতা এবং কলম অবশ্যই রাখবে, একটা খাতা কলম রাখবে এবং আমি যা লিখতে বলি সঙ্গে সঙ্গে লিখবে, আর যা পড়তে বলি পড়বে।
তাহলে দেয়ার অর্থ হচ্ছে সেখানে আছে, ছিল, বাস করা অর্থে ব্যবহার হয়। গ্যাপ প্রথমে বসে, এটা আমরা জানলাম। এই যে দেয়ার, এখানে গ্যাপ, এই গ্যাপে আমাদের দেয়ারটা বসে যাবে। তাহলে দেয়ার জানলাম। এবার দ্বিতীয় শব্দ শিখবো আমরা, ইট। ইট অর্থ কি? ইহা। ইট অর্থ কি? ইহা বা এটা। ইট অর্থ ইহা বা এটা। তাহলে ইহা বা এটা যদি হয় তাহলে ইট, ইট শব্দটাও প্রথমে বসে, তাহলে ইটের গ্যাপটাও প্রথমে। ইট অর্থ হচ্ছে ইহা, ইট গ্যাপ প্রথমে বসে। যেমন ইট হ্যাজ মেনি প্রবলেমস। ইট হ্যাজ মেনি প্রবলেমস। এখন এখানে যে ইট লিখলাম আমি, ইট শব্দটা আমাদের প্রথমে বসেছে, তাহলে গ্যাপটা কোথায় থাকবে? গ্যাপটা থাকবে প্রথমের দিকে। তাহলে ইট অর্থ ইহা, ইট, ইটের পরে আমাদের গ্যাপ থাকবে। ইট কোথায় গ্যাপ? প্রথমে গ্যাপ থাকবে। তাহলে কোশ্চেন আছে, দেয়ারও প্রথমে গ্যাপ, ইটও প্রথমে গ্যাপ। তাহলে আমরা দুটা বুঝবো কিভাবে? আমরা কিছুটা অর্থের দিকে তাকাবো, আবার কিছু শব্দের দিকেও তাকাবো। দেয়ার অর্থ হচ্ছে সেখানে, কিন্তু ব্যবহার হবে আছে, ছিল, বাস করার অর্থে ব্যবহার হবে দেয়ারটা। আর ইট শব্দটা, ইট শব্দটা সিঙ্গুলার ভার্বের সঙ্গে ব্যবহার হবে। এখন সিঙ্গুলার ভার্ব কি কি সেটা আমরা শিখে নিব। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি কি? ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, অথবা ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসে। তাহলে দেখো, ইটের যে ব্যবহারটা আমরা দেখব, ইট সিঙ্গুলার ভার্বের সঙ্গে ব্যবহার হবে। তো সিঙ্গুলার ভার্ব কি কি আমরা শিখে নিলাম। ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এসইএস। তোমরা 4-5 বার মনে মনে পড়ে নাও। সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এসইএস। এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে ইট, এই যে হ্যাজ দেখতে পেলাম, তাহলে হ্যাজ ইটের সঙ্গে বসলো। এখন প্রশ্ন হচ্ছে, দেয়ার শব্দটা কি সিঙ্গুলারের সঙ্গে বসে না? দেয়ার সংজ্ঞাটাও সিঙ্গুলারের সঙ্গে বসে, তবে ইট কখনোই প্লুরালের সঙ্গে বসে না। মানে ইট সর্বদাই এই শব্দগুলোর সঙ্গে বেশিরভাগ বসে থাকবে। তাহলে আমরা জানলাম ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এসইএস এগুলার সঙ্গে সাধারণত ইট বসে, মানে সিঙ্গুলার ভার্ব এর সঙ্গেই বসে। ইট, তাহলে গ্যাপ কোথায় বসতেছে? গ্যাপ প্রথমে। ইট অর্থ হচ্ছে ইহা বা এটা। ইট অর্থ হচ্ছে ইহা বা এটা, সিঙ্গুলার ভার্বের সঙ্গে বসে। এবার যদি আমরা তৃতীয় যে শব্দটা শিখব সেটা হচ্ছে লেট অ্যালোন। স্যার একটা কোশ্চেন, বলো। যদি মানে দেয়ারের মধ্যে দিয়া দিই, মানে সিঙ্গুলার ভার্ব যেগুলা এগুলার মধ্যে যদি দেয়ার দিই তাহলে কি হবে? হ্যাঁ, দেয়ার সিঙ্গুলারের সঙ্গে বসে, প্লুরালের সঙ্গে বসে। এখন তোমাকে একটু অর্থের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমে বলছিলাম আছে, ছিল, বাস করার অর্থে। যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস হিয়ার। আমি একটু উদাহরণ দিই। যেমন দেয়ারের ক্ষেত্রে, যেমন দেয়ার ইজ এ বয়। দেয়ার ইজ এ বয়, সেখানে একটি বালক আছে, এখানে একটা। দেয়ার ইজ এর সঙ্গে বসে, কিন্তু এই দেয়ার বলতে বোঝায় আছে অর্থে। দেয়ার অর্থ আছে আছে। তাহলে এইখানে এই দেয়ারের সঙ্গেও ইজ বসছে, তাহলে এখানে আছে অর্থে ব্যবহার হয়েছে। যখন দেয়ার দ্বারা আছে, ছিল, ছিল না, বাস করা বোঝায়, তখন দেয়ার বসবে। মানে আমরা অর্থের দিকে একটু তাকাবো। কিন্তু ইট দ্বারা এগুলো বোঝাবে না, ইট দ্বারা শুধু এটাই বোঝায়। তো সেক্ষেত্রে ইটের সঙ্গে এই সিঙ্গুলার বসবে, কিন্তু ইটের সঙ্গে কখনো প্লুরাল বসবে না। কিন্তু যদি এটা লিখি, ওকে স্যার। কিন্তু যদি এটা লিখি দেয়ার আর, দেয়ার আর মেনি বয়েজ। দেখো এখানে দেয়ার আর মেনি বয়েজ, এখানে আর, এই আর এর সঙ্গে দেয়ার বসছে,
তার মানে বহুর সঙ্গে দেয়ার বসে, একজনের সঙ্গে দেয়ার বসে, কিন্তু আছে অর্থে বসে, আছে বা ছিল বাস করার অর্থে বা ছিল না অর্থে ব্যবহার হয়। তো দেয়া শব্দটা সিঙ্গুলার প্লুরাল সবার সঙ্গে বসে, কিন্তু ইট সবসময় সিঙ্গুলারের সঙ্গেই বসে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা তুমি কি বুঝতে পারছো? হ্যালো। জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, আমরা এক্সারসাইজ করব, অনেকগুলো বোর্ডের এক্সারসাইজ করব, তখন আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, ওকে স্যার। তোমরা যারা কোশ্চেন করবে আমাকে, সে মিউট অন করে, মানে মাইক অন করে বলবা, আর বাকি যারা আছে মাইক অফ করে ফেলো, তোমাদের মাইক অফ করে ফেলো। আহ, তোমাদের যারা মাইক অন করা আছে মিউট করে ফেলো, যখন কোশ্চেন করবা তখন অন করে কোশ্চেন করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপর যে 3 নম্বর শব্দ শিখবো সেটা হচ্ছে লেট এলন। আমার কেমন করে দৌড় দেখাই রে আমার পাখি রে লেট পাখি এলন, কি বাবু লেট এলন। আচ্ছা, লেট এলন অর্থটা আমাদের জানতে হবে। লেট এলন, লেট মানে অনুমতি দেওয়া, এলন মানে একাকী, কিন্তু এটা সেভাবে নয়। লেট এলন অর্থ হচ্ছে বাবা জানা এমন বা চিন্তা করা জানা এমন। তোমরা লিখে ফেলো লেট এলনের অর্থ, খাতা কলম নিয়ে বসবা এবং আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা লিখে ফেলবা। লেট এলন অর্থ হচ্ছে বাবা জানা এমন অথবা চিন্তা করা যায় না এমন। তাহলে কি বাবা জানা, কি চিন্তা করা যায় না, সেটা তোমাকে খেয়াল করতে হবে। যেমন একজনে 1 কেজি চালের ভাত খেতে পারে, তুমি যদি বলো যে 10 কেজি চালের ভাত খান, সে তো 1 কেজি ঠিক মতো খেতেই পারে না, তাহলে 10 কেজির কথা ভাবাই যায় না। তুমি সাধারণত 5 মাইল হাঁটতে পারো, তোমাকে বললাম 50 মাইল হেঁটে আসো, তুমি পারবে না। তাহলে যে 5 মাইল ঠিক মতো হাঁটতে পারে না, 50 মাইলের কথা ভাবাই যায় না। একজনের কাছে মনে করো 5,000 টাকা আছে, সে কোনো মতো একটা সাইকেল কিনতে পারে, এখন তাকে বলা হয়েছে তুমি একটা মোটর বাইক কিনো 2 লক্ষ টাকা দিয়ে, বাবাই যায় না, কারণ তার সাইকেল কিনতে কষ্ট, বাবা যায় না। যে জীবনে একটা গোল দেয় নাই, এখন তুমি বলো যে ভাই তুমি একটা হ্যাটট্রিক করে দেখাও, 3টা গোল দাও, পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা লেট এলন, মানে যে একটা গোলই জীবনে দেয় নাই, 3টা গোলের কথা ভাবাই যায় না, এই ক্ষেত্রে আমরা লেট এলন শব্দটা ব্যবহার করব। তাহলে লেট এলন দ্বারা বোঝালাম যে অসম্ভব কিছু প্রকাশ করে, যেটা তার দ্বারা সম্ভব নয়। লেট এলন অর্থ বাবা জানা বা চিন্তা করা যায় না এমন। তাহলে গ্যাপ কোথায়, যেটা আমরা শূন্যস্থান পূরণ করব, এইটা গ্যাপ বসবে সেন্টেন্সের মাঝখানে। তাহলে গ্যাপ হচ্ছে মাঝখানে, লেট এলন এর গ্যাপ হচ্ছে মাঝখানে, আর ইটের গ্যাপ হচ্ছে প্রথমে, দেয়ারের গ্যাপ হচ্ছে প্রথমে। তাহলে লেট এলন আমরা জানলাম গ্যাপ মাঝখানে। লেট এলন অর্থাৎ বাবা জানা এমন বা চিন্তা করা জানা এমন অসম্ভব কিছুকে বোঝাতে গিয়ে আমরা এটা প্রয়োগ করি। যেমন যে জীবনে 5টা আম খায় নাই, তুমি বললো যে ভাই 20 কেজি আম খান, তো পারবে না, বাবাই যায় না, এক্ষেত্রে আমরা লেট এলন ব্যবহার করব। তাহলে পরের যে শব্দটা আমরা শিখবো সেটা হচ্ছে উড রেদার। উড রেদার অথবা হেড বেটার, উড রেদার অথবা হেড রেদার, এটার অর্থ কি? বরং ভালো। উড রেদার, হেড রেদার অর্থ হচ্ছে বরং ভালো। আচ্ছা, দুটা জিনিস একই, দুটার অর্থ একই, তাহলে একটার চেয়ে আরেকটা একটু ভালো বোঝালে তখন উড রেদার বা হেড রেদার বসে। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? এই দুটা শব্দ প্রত্যেকটা শূন্যস্থানে থাকে, তার মানে উড রেদার হাফ মার্ক, হেড বেটার হাফ মার্ক। তাহলে কখন ব্যবহার করব? এই দুইটা শব্দ প্রথম মাঝখানে গ্যাপ বসবে। তাহলে আমি যদি বলি গ্যাপ, গ্যাপের পরেই গ্যাপ প্লাস একটা শূন্যস্থান, মানে গ্যাপের পরে একটা বার বসবে, সেই বারবের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে B1 ফর্মটা বসবে, বারবের প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে গ্যাপের পরে বার বসবে, সেই বারটা হচ্ছে B1, তো গ্যাপটা থাকবে মাঝখানে, গ্যাপটা থাকবে মাঝখানে, এবং গ্যাপের পরে বার বসবে, সেই বারটা থাকবে B1 ফর্ম, সবসময় মনে রাখবা। তাহলে এখানে এখন প্রশ্ন আছে, এই দুইটারই তো গ্যাপ প্লাস B1, তাহলে কোথায় উড রেদার বসাবো আর কোথায় হেড বেটার বসাবো? যদি গ্যাপের পরে বার্ব থাকবে, এই বার্বের পরে বা কিছু পরে যদি দেন থাকে, দেন শব্দ ব্যবহার হবে, তখন আমরা বসাবো উড রেদার। তাহলে উড রেদারের সূত্রটা কি আসলো?
দেন থাকলে উড রেদার, না থাকলে হ্যাড বেটার। তাহলে দেখো গ্যাপ প্লাস বি1 দেন, তখন আমরা শূন্যস্থানে উড রেদার বসাবো, মানে দেন থাকলে উড রেদার, দেন যদি না থাকে তাহলে হবে হ্যাড বেটার, দেন না থাকলে হবে হ্যাড বেটার, আর দেন থাকলে হবে উড রেদার। দুটারই ক্ষেত্রে এইভাবে হবে। এখন মনে করো দেন নেই, শূন্যস্থানের পরে দেন নেই, তাহলে আমি কি বসাবো? তাহলে দেনটা যদি না থাকে তাহলে আমরা বসাবো হ্যাড বেটার। কি বসাবো? হ্যাড বেটার বসাবো। তাহলে দেখো দেন থাকলে উড রেদার, না থাকলে হ্যাড বেটার, দুইটার সূত্র একই, গ্যাপ প্লাস বি1। তারপরে যদি দেখলাম আমরা গ্যাপটার যখন দেখব দেন নেই তখন উড রেদার, না ওই দেন থাকলে উড রেদার, না থাকলে হেড বেটার, মানে দেন না পড়লে হেড বেটার বসাবো। তাহলে দুটাই অর্থ বরং বলো। মনে করো একজনকে বললাম ভাই আমি মরে যাব তারপরে ভিক্ষা করব না, এই যে বললাম মরার চেয়ে আমি ভিক্ষাও করব না, মানে মরাটা আমার কাছে ভালো, তখনই আমাদের ব্যবহার হবে উড রেদার। একটার চেয়ে আরেকটা একটু বেশি ভালো বোঝাতে গেলে আমাদের উড রেদার বা হেড বেটার বসে। তোমরা কি বুঝতে পারতেছো? একজনে একটু বলো। রিপা সরকার বলো, বুঝতে পারো কি আমার কথা? জি, বুঝতে পারছি। এতটুকু কারো কোনো সমস্যা আছে? যদি কারো সমস্যা থাকে একজনে কথা বলতে পারো, হ্যাঁ, কোশ্চেন করতে পারো। যদি এতটুকু কারো সমস্যা থাকে, আমরা তিনটা শব্দ শিখছি মাত্র এতক্ষণে। একটা হচ্ছে ইট, একটা দেয়ার, একটা লেট অ্যালোন। দেয়ার অর্থ সেখানে আছে, ছিল, বাস করার অর্থে ব্যবহার হবে। ইট অর্থ ইহা, সিঙ্গুলার ভার্বের সঙ্গে ব্যবহার হবে। সিঙ্গুলার ভার্ব কি কি? ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এসিএস, ভার্বের সঙ্গে এসিএস। লেট অ্যালোন অর্থ ভাবা জানা এমন, চিন্তা করা জানা এমন। তারপরে শিখলাম উড রেদার, হেড বেটার অর্থ বরং ভালো। গ্যাপ মাঝখানে বসবে, বি1 থাকবে, অবশ্যই বি1 থাকতে হবে, না হলে উড রেদার হেড বেটার কোনোটাই বসবে না। আর দুটার অর্থ হচ্ছে উড রেদার হেড বেটার, বরং ভালো, দেন থাকলে উড রেদার, না থাকলে হেড বেটার। এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা রুল। তাহলে আমরা একটা উদাহরণ দেই, যেমন হি উড ডাই। He would rather die than beg. সে মারা যাবে কিন্তু তবু ভিক্ষা করবে না। এই যে উড রেদার আমাদের বর্ষে প্রথমে, তাহলে আমি এটা যদি গ্যাপ দেই তাহলে আমাদের গ্যাপটা আসছে এইভাবে। তাহলে গ্যাপে আমাদের বসবে উড রেদার, এই ডাই, এই হলো বি1, এই হচ্ছে আমাদের গ্যাপ, তাহলে গ্যাপ প্লাস বি1 হলো। এই হচ্ছে আমাদের দেন, এই দেন মিলে গেল। তবে দেনের পরে আছে বেগ, ভিক্ষা। তাহলে সাধারণত এরকম থাকতে পারে, দেন আবার পরেও থাকতে পারে, পরে থাকুক অথবা পরে থাকুক, কিন্তু ভার্বের পরে থাকবে অবশ্যই। তাহলে এই হচ্ছে আমাদের উড রেদারের ব্যবহার। আবার যদি বলি দেন না থাকে, তাহলে কি লাগলাম? ইউ ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তুমি বরং তোমার বিশ্রাম নেওয়া ভালো। তাহলে দেখো এইখানে হ্যাড বেটার আমাদের আছে, এই হ্যাড বেটার, তাহলে গ্যাপটা হবে আমাদের এইখানে, তাহলে এখানে আমাদের শূন্যস্থান থাকবে। তাহলে এখানে বলবে আমাদের হেড বেটার, যেহেতু এই সেন্টেন্সে কোনো দেন নেই, তাহলে এখানে হেড বেটার, এই সেন্টেন্সে দেন আছে, তাহলে বলবে উড রেদার। এ হচ্ছে উড রেদার। তাহলে আমরা উড রেদার শিখলাম, হেড বেটার শিখলাম, লেট অ্যালোন শিখলাম। এ হচ্ছে আমাদের প্রাথমিক পড়া। তাহলে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের আমাদের এটা হচ্ছে প্রাথমিক শব্দ। এরপরে আমাদের যেটা দরকার হবে, আমরা টোটালে 12টা শব্দ শিখব। ইতিমধ্যে শিখলাম দেয়ার, 1 নম্বরে শিখলাম দেয়ার। তারপরে যদি আমরা শিখি 2 নম্বরে ইট, 3 নম্বরে শিখলাম আমরা লেট অ্যালোন, 4 নম্বরে শিখলাম আমরা উড রেদার। 4টা শেখা হয়ে গেছে। এবার আমাদের যেটা দরকার 5 নম্বর দিয়ে তোমরা লেখো হ্যাভ টু।
হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, তারপর হবে হাউ টু, তারপর হবে ইন অর্ডার টু, ইন অর্ডার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, হাউ টু, ইন অর্ডার, সবগুলা টু এর ব্যবহার। দেখো এইখানে প্রথম তিনটা যদি বসে বাধ্যবাধকতা বুঝাবে, এর অর্থ হইল তে। তোমরা খাতায় লিখে ফেলো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অর্থ হইল তে। ইউজ টু দ্বারা বোঝায় অতীতের অভ্যাস, ইউজ টু দ্বারা বোঝায় অতীতের অভ্যাস, হাউ টু দ্বারা বোঝায় কিভাবে, আর ইন অর্ডার টু অর্থ হচ্ছে তে। তাহলে দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, ইন অর্ডার টু, হাউ টু, এই সবগুলা বাক্যের মাঝখানে বসবে, তার মানে গ্যাপ, গ্যাপটা বসবে মাঝে। গ্যাপের পরে অবশ্যই ভার্বের বি ওয়ান হবে, ভার্বের বি ওয়ান হবে, গ্যাপ প্লাস বি ওয়ান। গ্যাপের পরে বসবে বি ওয়ান। তাহলে দেখো গ্যাপ প্লাস বি ওয়ান বসবে, তাহলে গ্যাপ প্লাস বি ওয়ান অবশ্যই বসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ টু কোথায়, হ্যাজ টু কোথায়, হ্যাড টু কোথায়? যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে আমাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখন কোশ্চেন হচ্ছে বাধ্যবাধকতা কি? যেমন পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, না করলে ফেল, এখানে বাধ্যবাধকতা আছে। তোমার পা ভাঙে গেছে, হাসপাতালে যেতেই হবে, বাধ্যবাধকতা। তোমার আব্বা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, তুমি দেখতে যাবে, বাধ্যবাধকতা। তাহলে এই টাইপের মানে করতেই হবে, না করলে ভীষণ ক্ষতি হবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করব। অতীতের অভ্যাসের ক্ষেত্রে ইউজ টু। অতীতের অভ্যাস কি? সেটা হচ্ছে যেমন আমি আগে নিয়মিত ফুটবল খেলতাম, এখন খেলি না, তাহলে ইউজ টু। তাহলে আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম নিয়মিত, তাহলে ইউজ টুর বড় বি ওয়ান। তাহলে আমি একটু উদাহরণ দেই, যেমন হি ইউজ টু প্লে ক্রিকেট, ইউজ টু প্লে ক্রিকেট। এখন এই যে ইউজ টু লিখলাম, এইখানে আমাদের গ্যাপ থাকবে, শূন্যস্থানে সে আগে বল খেলতো কিন্তু এখন নিয়মিত খেলে না, তার মানে এখানে হবে আমাদের ইউজ টু। এবার হাউ টু কি কিভাবে অর্থে, যেমন হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হবে। আর নর্মাল অর্থে ইন ওয়ার্ড টু ব্যবহার হবে। তাহলে এই সবগুলা শব্দই ব্যবহার হবে আমাদের শূন্যস্থানের পরে বি ওয়ান। তাহলে ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু মানে অতীতের অভ্যাস, হ্যাভ টু মানে হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝায়, এর অর্থ হতে, হাউ টু অর্থ আছে কিভাবে, ইন অর্ডার টু অর্থ আছে আমাদের তে অর্থে ব্যবহার হবে। এই হচ্ছে আজকে তোমরা এই পর্যন্ত শিখবে। আর তোমরা আমি কিছু বার্ব দিয়ে দিব, বেসিক বার্ব, তোমরা বার্বগুলা শিখবে। এখন বার্বগুলা আজকে আপাতত গ্রুপে দিয়ে দিব, তোমরা যারা গ্রুপে অ্যাড হবে গ্রুপে অ্যাড হবে, গ্রুপে দিয়ে দেবে। আর গ্রুপে তোমরা কোনো চ্যাট করবা না, কোশ্চেন থাকলে আমাকে করবা, কিন্তু নিজেরা কথা বলবো না কেউ। আর আমি তোমাদের আপডেট দিব গ্রুপে অথবা ওয়েবসাইটের ভিতরে। তোমরা আজকে যেভাবে অংশগ্রহণ করছো সেভাবে করতে পারবা, অথবা ওয়েবসাইটের ভিতরে গিয়ে লগ ইন করে ওয়েবসাইটে অ্যাটেন্ড করবা। আজকে পড়া এই পর্যন্তই, যদি কারো কোশ্চেন থাকে করতে পারো। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাই তাহলে তোমরা আমি যা বললাম এটুক তোমরা পড়ে ফেলবা, আর খাতা কলম নিয়ে বসবা, আমি যা যা বলি লিখবা। তবে প্রথম দিকে সহজ সহজ টপিকগুলো শিখবো যাতে রেজাল্টটা ভালো করা যায়। আমাদের এইটা টার্গেট হচ্ছে, আমাদের পড়ার টার্গেট হচ্ছে 50 থেকে 60 তোলা, গড়ে 50 থেকে 60 মার্কসের টার্গেট। আমি এখানে এ প্লাস পড়াবো না, নর্মাল ইজি পড়াবো। নিয়মিত অংশগ্রহণ করলে আশা করি তুমি ভালো ফলাফল করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক। আগামী দিনে তোমরা অংশগ্রহণ করো। হ্যাঁ, পরের দিন ক্লাস হবে একদিন পর পর, মানে রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা 15 মিনিটে শুরু হবে। তোমরা রাত 9টা 15 মিনিটে অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।